bear it, just bear it. মাইকেল জ্যাকসনের এই বিখ্যাত গানটি গেয়েছেন চাইনিজ পপ স্টার প্রয়াত সঙ্গীত শিল্পী তেরেসা ট্যাং। আজকে তেরেসা ট্যাং সম্পর্কে কিছু কথা আমি বলতে চাচ্ছি, তার জীবনী সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা জীবনী বলার চেষ্টা করছি। তিনি জন্মগ্রহণ করেন 29শে জানুয়ারি 1953-তে এবং জন্মের পর তিনি স্কুলে বা ফাংশনে বিভিন্ন স্থানে গান গাওয়ার পরে লোক নোটিশ করতে থাকলেন এবং পরবর্তীতে এটা হলো যে তিনি বিভিন্ন ভাষাতে গান গেয়েছেন এবং সমাদৃত হয়েছেন এবং তাকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এই তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে যাচ্ছি। ভিডিও এবং ছবিগুলিও তার এখানে গ্র্যাজুয়ালি আসবে, তবে আমি তার সম্পর্কে কিছু বলে যাচ্ছি। যেহেতু আমরা যারা বাইরের সংস্কৃতি সম্পর্কে অতটা জানি না বা যারা হংকং বা চায়না এসব জায়গাতে থাকি, আমাদের জন্য আসলে এখানে স্থানীয়ভাবে থাকতে গেলে এখানকার লোক সংস্কৃতি কালচার বা এখানকার যে বিখ্যাত মানুষগুলি বা এখানকার যেভাবে এটা গড়ে উঠেছে এ সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা অতীব জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের এখানকার হংকং বা তাইওয়ান, সিঙ্গাপুর বা এসব মালয়েশিয়া জায়গাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন এবং যারা এই কালচারের চাইনিজ কালচারের সম্পর্কে বেশ কিছু জানেন এবং অনেক কিছু আবার জানেন না, তাদের জন্য এবং অন্যান্য সকলের জন্য বাংলা ভাষায় তার জীবনীটা আমি তুলে ধরছি। মনে রাখতে হবে তেরেসা ট্যাং এখানকার মানে যদি এদিকটার কথা বলি, এই যে ফার ইস্টের কথাটা বলি, এখানকার একজন অত্যন্ত বিখ্যাত শিল্পী ছিলেন যিনি মাত্র 42 বছর বয়সে মারা গেছেন। অকাল নিধন হয়েছে বা অকাল তার প্রয়াণ ঘটেছে বলে আমি মনে করি এবং এটা 42 বছর একটা তো সময় নয়, আসলে খুবই অল্প বয়সে মারা গেছেন। তো তার সম্পর্কে ব্যাপার হচ্ছে তিনি কয়েকটা ভাষায় গান গেয়েছেন, তাইওয়ানিজ তার মধ্যে অন্যতম। তার জন্ম তাইওয়ানেই হয়েছে এবং ম্যান্দারিন যেটা তার মাতৃভাষা। তার বাবা মা ছিলেন আসলে চায়না থেকে মাইগ্রেট করা তাইওয়ানে, যখন সিভিল ওয়ার চলছিল, যখন কমিউনিস্ট এবং গণতন্ত্রপন্থী চিয়াং কাই শেকের সময় যে চাইনিজ কমিউনিস্টের সাথে যে ফাইটিংটা হলো আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন নিজেদের মধ্যে সিভিল ওয়ারটা হয়, তখন অনেক চাইনিজরা মাইগ্রেট করে চলে যায় যেহেতু কমিউনিস্টরা ক্ষমতা গ্রহণ করেছে এবং অনেকে সেজন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান এসব বিভিন্ন দেশে চাইনিজরা, মেইনল্যান্ড চাইনিজরা কিন্তু গিয়ে আশ্রয় গ্রহণ করেছে অ্যাজ এ রেফিউজি, শরণার্থী হিসাবে। এবং আজকে যে আমরা মালয়েশিয়াতে দেখি অনেক চাইনিজ আছে, তারা কিন্তু মেইনল্যান্ড চায়নারই ডিসেন্ডেন্ট। তো তিনি গান গেয়েছেন তাইওয়ানিজ ভাষাতে, ক্যান্টোনিজ ভাষাতে, জাপানিজ ভাষাতে, ইংলিশ ভাষাতে এবং কিছু ইন্দোনেশিয়ান ভাষাতেও গান গেয়েছেন। তো 2002 সালে তার মৃত্যুর পরে হংকংয়ের ম্যাডাম তুষাদে তার একটা মোমের ওয়াক্স ফিগার স্থাপন করা হয় তার সম্মান এবং স্মৃতি রক্ষার্থে। এটা আমি মনে করি একটা অত্যন্ত যথার্থ কাজ করেছে হংকং সরকার। অবশ্যই একটা বড় ধন্যবাদ পেতে পারে। তার ব্যাপারটা হয়েছে আসলে যদি বলতে যাই তাহলে তেরেসা ট্যাং এর ব্যাপারটা হচ্ছে তার এভাবে বলতে ডিসক্রাইব করতে পারি, তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহান। এবং অল্প সময়ের মধ্যে সে যে এত বড় বড় কাজ করে গেছে, এত বেশি গান গেয়ে গিয়েছে অথবা এত বেশি জনপ্রিয় গান গেয়ে গিয়েছে আজও লোকের মনে মনে। একটা সময় এসেছিল 1964 সালের পর থেকে এবং 1968 সালে তার সবচেয়ে ব্রেক থ্রু একটা বড় অ্যাওয়ার্ড উনি পান। অ্যাওয়ার্ডটার নাম আমি মনে করতে পারছি না, কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তার জীবনটা ঘুরে গেল এবং তারপর থেকে তিনি আর কখনো পিছে ফিরে তাকাননি। এবং তার গানের মধ্যে মানে তিনি ছিলেন একজন ফোক সিঙ্গার, লোকসঙ্গীত শিল্পী, কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা যেভাবে ছিল লোকসঙ্গীতের সাথে সাথে তিনি এত দৃঢ়তার সাথে মানুষের মনের মধ্যে ঢুকে যেতেন। তার যে মিষ্টি একটা যে কণ্ঠ, সেটা আসলে আপনি যদি ভাষাটা নাও বোঝেন, চাইনিজ বা ক্যান্টোনিজ বা যে কোনো ভাষায় তিনি গান গেয়েছেন, ভাষা যদি নাও বোঝেন, গানটা কিন্তু আপনার হৃদয়ে গেঁথে যাবে। এটার গ্যারান্টি আমি নিচ্ছি, আমি দিতে পারি, যেহেতু আমি তার গান শুনেছি এবং আমি বলছি দিব্যি করে আমি এক বর্ণও বুঝিনি। তার জীবনের সবচেয়ে প্যাথেটিক যে জিনিসটা আমার মনে হয়, তিনি ছিলেন আজন্ম অ্যাজমার পেশেন্ট। এই অ্যাজমা জিনিসটাই শেষ পর্যন্ত তার মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়।
এই অ্যাজমার কারণে তিনি সারাটা জীবন মেডিকেশনের উপরে চলেছেন, এবং বলতে গেলে শেষ অবধি যখন তার মৃত্যু হলো, তার যে শেষ যে পার্টনার ছিলেন একজন ফ্রেঞ্চ ভদ্রলোক, তার নাম হচ্ছে পল স্টেফেন, আর একটু বড় আছে, সংক্ষেপ নামটা হচ্ছে পল স্টেফেন। তিনি তখন গ্রোসারি কিনছিলেন, কোনো মুদির দোকানে গিয়ে কিছু কিনছিলেন হয়তো, তখন তিনি খবর পেলেন যে এরকম একটা হার্ট অ্যাটাক হয়েছে, এবং এই হার্ট অ্যাটাকটা হয়েছে অ্যাজমার যে ওষুধ বা মেডিসিন তিনি নিচ্ছিলেন সেই মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলস্বরূপ। এর 2 মাস আগেও কিন্তু, মৃত্যুর ঠিক 2 মাস আগেও কিন্তু তার একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, এবং 2 মাস পরে সেটা আসলে সত্যি ফ্যাটাল হয়ে গেল, অ্যান্ড তাকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে গেল, এবং 1995 সাল ছিল সেটা। তার যদি পারিবারিক ব্যাপার দেখা যায় তাহলে তিনি ছিলেন আসলে একজন সৈনিকের মেয়ে, এবং সেজন্যই সৈনিকদের বিভিন্ন ব্যারাকে গিয়ে গান গাওয়া এবং তাদের সাথে যে একটা ইন্টিমেসি তার ছিল, এটা কিন্তু বরাবরই ছিল, যেহেতু তার রক্তে কিন্তু একটা সৈনিকের রক্ত ছিল, এটা আসলে উল্লেখযোগ্য। সো তিনি যে এই সঙ্গীতের সম্রাজ্ঞী হলেন তার পিছনে কিছু কারণ তো রয়েছে। কি কারণ রয়েছে? তার প্রতিভা সম্পর্কে একজন গীতিকার বলেছেন, সেই গীতিকারটার নাম, গীতিকার যিনি করেছেন তার নামটি আসলে আমি এখানে কোথায় লিখেছি আমি জানি না আসলে। হ্যাঁ, আচ্ছা, তিনি বলেছিলেন যে টেরেসা ট্যাংয়ের সঙ্গীতের মধ্যে 7 ভাগ মিষ্টিত্ব আর 3 ভাগ বেদনা বিধুর অশ্রু। সো একটা মিষ্টি কণ্ঠে যদি আপনি সুন্দরভাবে দুঃখটাকে মানে আপনার হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে কিন্তু আসলে শ্রোতারা একটা বিমোহিত হয়ে যায়। সেই জিনিসটা, সেই জাদুটা করতে পেরেছিলেন যেই শিল্পী, তার নাম হচ্ছে তেরেসা ট্যাং। আচ্ছা, ডেং হচ্ছে তার টেং অথবা ডেং, কেউ কেউ ডেংও বলে। ডেংটা হচ্ছে তার ফ্যামিলি নেম, অ্যাজ লাইক তার ফাদার, গ্র্যান্ডফাদার, তার ফ্যামিলি নেম। আর ওই সময়তে 1970-এর দশকে বা 80-এর দশকের দিকে যে আমাদের চায়নার যে দেং জিয়াওপিং ছিলেন, যে কমিউনিস্ট নেতা ছিলেন, বলা হতো যে কমিউনিস্ট নেতা দেং জিয়াওপিং, কমিউনিস্ট নেতা ডেং দিনে রাজত্ব করেন, আর রাতটা শ্রোতাদের বা জনতাদের উপরে রাজত্ব করেন ছোট ডেং, তাকে বলা হতো লিটল ডেং। আচ্ছা, এখানে একটা জিনিস মজার, অথবা কি বলবো এটাকে, একটা মানে একটা আজীব একটা জিনিস, যে অদ্ভুত একটা জিনিস, যে উনি মেইনল্যান্ড চায়নাতে কোনোদিন কোনো কনসার্ট করেননি বা গান গাননি। উনি জাপানে গিয়েছেন, উনি ইন্দোনেশিয়া গিয়েছেন, অন্য পৃথিবীর অন্যান্য দেশে উনি গান গেয়েছেন, হংকংয়ে গিয়েছেন, তাইওয়ানে তো অফকোর্স গিয়েছেন, কিন্তু মেইনল্যান্ড চায়নাতে উনি কোনোদিন গান গাননি, এবং কিছু সময়ের জন্য মেইনল্যান্ড চায়না তাকে ব্যানও করা হয়েছিল। কারণটা অবশ্যই যেহেতু তার গানের মধ্যে একটা দেশাত্মবোধক এবং একটা এমন একটা ভাব ছিল যাতে কমিউনিস্ট পার্টি একটু ক্ষিপ্তই ছিল। তার রেন্ডিশনটা ছিল সবসময় এরকম যে মাই হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন, মানে একটা অবস্টাকল ভিতরে ছিল, একটা মাউন্টেন ছিল। সো যে তার যে একটা যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটার উপরে যে একটা বাধা কমিউনিস্ট পার্টি বা এই যে কমিউনিস্ট রাজত্ব চায়নায়, এটা কিন্তু সবসময় প্রকৃষ্টভাবে প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, এটা ছিল তার ব্যক্তিগত রাজনৈতিক চয়েস, আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তো পরবর্তীতে কিন্তু তার ব্যান্ডটা লিফট করে দেওয়া হয়েছিল, এবং তাকে কিন্তু আর মানে নিষিদ্ধ শিল্পীর মধ্যে রাখা হয়নি। এবং পরবর্তীতে যতদূর জানা গেছে 1990 সালে একবার তাকে চাইনিজ কমিউনিস্ট পার্টি চায়নাতে আহ্বান করেছিলেন, কিন্তু কি জানি কি ভেবে চিনতে উনি শেষমেশ উনি যাননি। উনি আসলে কি ভেবেছিলেন, হয়তো হোয়াট এভার ইট ইজ হতে পারে, উনি যাননি। তাহলে দেখা যাচ্ছে পুরো জীবনটাতে তার চায়নার মেইনল্যান্ডের স্যার জমিনের উপরে দাঁড়িয়ে, চায়নার মাটির উপরে দাঁড়িয়ে গানটা ওনার গাওয়া হয়নি কোনোদিন। এটা হয়তো ওনার একটা দুঃখ থেকে থাকতে পারে, এটা তো উপরালাই জানেন, আমরা তো জানি না। তো সেই সময়টাতে যখন 70-এর দশকে তাইওয়ানে যখন ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সব কিছু শুরু হলো, অর্থনীতি ক্রমবর্ধমান, তখন কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেল, এবং সাধারণ মানুষের হাতে হাতে কিন্তু তার যে ডিস্ক বা রেকর্ডগুলি, এগুলি কিন্তু পৌঁছে গিয়েছিল, এবং সেভাবেই তিনি কিন্তু মানুষের মণিকোঠায় গানগুলির মাধ্যমে একটা জায়গা করে নিয়েছিলেন, মণিকোঠায় বসেছিলেন।
এবং অতি অল্প বয়সে তিনি তার পরিবারের যে হাল, অর্থনৈতিকভাবে যে হাল ধরতে পেরেছিলেন বা ধরেছিলেন, এবং পরবর্তীতে হাই স্কুল থেকে তার বাবার অনুমতিক্রমে তিনি কিন্তু হাই স্কুল থেকে কুইট করেন, যে বাবা আমার পড়তে ভালো লাগছে না, এবং তিনি সামহাও চলে যান। বাট ক্ষণজন্মা যারা হয় এবং যারা অতীব প্রতিভাশালী হয় তাদের জন্য কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে এরকম একাডেমিক বাধ্যবাধকতা কিন্তু তাদের জন্য নয়, তারা কিন্তু এখানকার নয়, তাদের কিন্তু অন্য একটা দরজা আছে, অন্য একটা স্থান আছে, জায়গা আছে। রবীন্দ্রনাথকে দেখুন, খুব একটা বড় ডিগ্রি কিন্তু তার নেই, কিন্তু তাকে কিন্তু নাইট উপাধিও দেওয়া হয়েছিল, যেটা কিন্তু অনেক পিএইচডি হোল্ডারও হয়তো পান না। সেগুলি আসলে গড গিফটের কিছু থাকে, এবং অত্যন্ত মানে দ্ব্যর্থহীনভাবে আমি বলতে পারি যে গড গিফটের যে জিনিসটা ছিল, একটা জিনিস থাকে, এই জিনিসটা ওনার ভিতরে ছিল, ওনার ভিতরে দেওয়া হয়েছিল। এই জিনিসটা আমি হল্প করে বলতে পারি। আমি ওনার জীবনী যেটা পড়েছি বা দেখেছি, অবশ্যই আমি তো তাকে কখনো জীবিত দেখিনি, ভিডিওতে অবশ্যই দেখা যায়, দেখেছি আমরা, তো তাতে দেখা যায় তিনি অ্যাকচুয়ালি একটা গড গিফটেড একটা 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 কিছু পেয়েছিলেন, যার কারণে তিনি অত্যন্ত অল্প সময়ের জীবনে, একটা শর্ট লাইফ স্প্যানের মধ্যেও কিন্তু একটা একটা এরা সৃষ্টি করে গেছেন। তার গানের অ্যালবামগুলি সেগুলি হিট হচ্ছিল আপনার 1984 থেকে, ইফ আই এম নট মিস্টেকেন, 89 পর্যন্ত, ফ্রম 1984 টু 1989 ওনার অ্যালবামগুলি একের পর এক হিট হচ্ছিল এবং মানুষ লুফে নিচ্ছিল। তো সেই সময়টাকে আমরা বলতে পারি ওনার একটা গোল্ডেন এজ বা স্বর্ণযুগ, গোল্ডেন এরা অফ টেরেসা ট্যাং। হংকংয়ের স্ট্যানলি এলাকাতে উনি একটা বাড়ি কিনেছিলেন, 18 কার্মেল স্ট্রিট, স্ট্যানলি। তো সেই বাড়িটাকে পরবর্তীতে 2002-তে 2004 না 2005-এ যেন বিক্রি করে দেওয়া হয়েছে, এবং তার একটা এ ব্যাপারে আমি খুব একটা ইনফরমেশন পাইনি। সো যাই হোক, বাড়িটা, তার একটা মিউজিয়াম আছে তাইওয়ানে, তাইপে সিটিতে একটা, তার সরি আমি এটা জানি না তাইপে সিটিতে কিনা, কিন্তু তাইওয়ানে একটা জায়গাতে তার একটা মিউজিয়াম আছে। অত্যন্ত দুঃখিত আমি এই ইনফরমেশন সঠিকভাবে দিতে পারলাম না, পরবর্তীতে কোনোভাবে আমি কারেকশন করে দেবো। সো এই ছিল সাফল্যে ভরপুর একজন শিল্পী, যিনি উপর থেকে কিছু নিয়ে এসেছিলেন বলে আমি মনে করি। একজন সঙ্গীত বোদ্ধা বলেছিলেন যে ফোক সঙ্গীত অথবা এবং ব্যালাডস এর জন্য তার কণ্ঠটা ছিল একদম উপযোগী, এবং এতে তিনি এই যে ট্রেডিশনাল যে সংগুলি এর সাথে কিন্তু ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টের, পূর্ব এবং পশ্চিমের যে একটা সম্মিলন ঘটানোর চেষ্টা কিন্তু তিনি করেছিলেন এবং সফল হয়েছিলেন, তিনি মিশিয়েছিলেন। আপনি যেমন ধরুন যে মাইকেল জ্যাকসনের যে গানটা থেকে আমরা শুরু করেছি, সেটা কিন্তু একটা নারী কণ্ঠে ততটাই মধুর লাগে যতটা মাইকেল জ্যাকসনের কণ্ঠে আমাদের ভালো লেগেছে, আমরা শুনেছি, আমরা এনজয় করেছি। সো অ্যাকচুয়ালি তার তুলনা আসলে সে নিজেই, আমার যেটা মনে হয়, তার সম্পর্কে প্রথম আমি জানতে পারি আমার এক চাইনিজ বন্ধুর কাছ থেকে। এটা ছিল 2000 সালে। তো তখন 2000 সালে পর্যন্ত এখানে তার বাড়িটা ছিল। আমি আশা প্রকাশ করেছিলাম যে আমি যাবো, কিন্তু বিভিন্ন কারণে যে কোনোভাবে হোক আমার যাওয়া হয়নি সেখানে, অদ্যাবধি আমি যেতে পারিনি। এখন যেহেতু ওখানে কোনো ট্রেস নেই, তো এখন আর যাওয়ার কোনো একটা, তারপর আমি একদিন ওই এরিয়াতে যাবো, গিয়ে একদিন দূর থেকে বাসাটা দেখে আসবো কেমন আছে, এবং পরবর্তীতে অবশ্যই এ নিয়ে আর একটা ভিডিও হয়তো বানাবো। সো আমার এই উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে একজন মহান মানুষ, একজন শিল্পী, তার সম্পর্কে কিছু জানার আমরা চেষ্টা করলাম। এটাই ছিল আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য, এবং আমি এটাই ট্রাই করলাম। তো কতদূর আমি আপনাদেরকে বলতে পেরেছি এটা আমি জানি না সংক্ষিপ্ত বেজে, যেহেতু একটা মানুষের জীবন, একটা 42 ইয়ার্সও কিন্তু একটা বিশাল জিনিস, সেটাও কিন্তু একেবারে 42 মিনিটেও কিন্তু বলা আসলে সম্ভব না। সো যাই হোক, শেষ করতে গিয়ে বলতে হবে যে তিনি কিন্তু আসলে যেটা তার গান যখন ব্যান হয়েছিল চায়নাতে, তখনও কিন্তু নাইট ক্লাব থেকে সরকারি বিল্ডিং অবধি কিন্তু তার গানগুলি চলতো। কারণ এটা হচ্ছে তার গানের মধ্যে এমন একটা ফিলিংস ছিল, যার কারণে যে সিভিল ওয়ারের সময় যারা মেইনল্যান্ড থেকে, বাস্তু থেকে উৎখাত করা হয়েছে বা বাস্তু হারা হয়েছে, যে চাইনিজরা গিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর এবং হংকংয়ে এসে বাসা বেঁধেছে, তাইওয়ানে গিয়ে বাসা বেঁধেছে, তাদের মনে যে একটা আকুতি বা একটা আহুতি, নিজের মাতৃভূমির জন্য, নিজের মাটির জন্য যে একটা টান, সেইটা কিন্তু তার গানের মধ্যে একেবারে সর্বাংশে ছিল, এবং সেই একটা কারণেই কিন্তু শ্রোতার হৃদয়ের মধ্যে তিনি ঢুকে গেছেন। যাই হোক,
জন্মিলে মরিতে হবে, সবাইকেই যেতে হবে। তো এই বলে শেষ করছি, ধন্যবাদ।